সম্পত্তি দিলাম সন্তান ভেবে আর তুমি ধরলে গলা টিপে। গলা টিপে তো ধরবেই, কারণ আপনি আপনার সম্পত্তি সন্তানের নামে লিখে দিয়েছেন। এই ধরনের ঘটনা একটা দুটো নয়, অসংখ্য দেখা যায়। এই সমস্যা বেশি দেখা যায় মধ্যবিত্ত পরিবারের বাবা মার মধ্যে। তারা সন্তান লালন পালনের সময় তাদের সর্বস্ব উজাড় করে ঢেলে দেয়। সমস্ত রকম ঝড় ঝাপটা থেকে বাঁচাতে সন্তানকে বুকে আগলে রাখে। সন্তানের সুখ শান্তির জন্য নিজেদের শখ আহ্লাদ বিসর্জন দেয়। সময়ের সাথে সাথে বাবা মার বয়স বেড়ে যায় ও তারা কর্মক্ষমতা হারায়। তাদের ইনকাম কমে যায় বা একেবারে বন্ধ হয়ে যায়। শারীরিক অক্ষমতা দেখা যায় ও তাদের সেবার প্রয়োজন হয়। এই সেবার জন্য বাবা মা নির্ভর করে অতি স্নেহে, যত্নে ও ভালোবাসায় লালিত পালিত সন্তানের উপর। বাবা মা তাদের নিজেদের দেখভাল করার জন্য ও ভরণ পোষণের জন্য ও চিকিৎসাদির জন্য সন্তানের উপর ভরসা করে, বিশ্বাস করে। কিন্তু সব সময় সব সন্তান এই ভরসা বা বিশ্বাস রাখে না। অন্যদিকে সন্তান বড় হয়, সন্তান ইনকাম করতে লাগে, তার বিয়ে হয়, সে সংসার জীবনে প্রবেশ করে। আর ঠিক এই সময়েই সম্পত্তি নিয়ে সম্পর্কের টানাপোড়েন শুরু হয় বাবা মা আর সন্তানের মধ্যে। সন্তান ও সম্পত্তি নিয়ে বাবা মা সমস্যায় পড়ে যায়। সন্তানকে সম্পত্তি দিয়ে দিলে বাবা মা তার উপর সম্পূর্ণ নির্ভর হয়ে পড়বে। আবার সম্পত্তি না দিলে সন্তান বাবা মাকে অবহেলা করবে। আর এই কারণেই পিতামাতা ও বয়োজ্যেষ্ঠ নাগরিকদের ভরণ পোষণ ও কল্যাণ সাধন আইন 2007 বলবৎ করা হয়। সিনিয়র সিটিজেন অ্যাক্ট নিয়ে আমার একটি ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। মূলত বয়স হলে দুটি কারণে বাবা মা সম্পত্তি সন্তানকে হস্তান্তর করে থাকে। এক হলো সন্তানের প্রতি অতি স্নেহ, ভালোবাসা, ভরসা ও বিশ্বাস। আর অন্যটি হলো সন্তানের ভয়ে সম্পত্তি হস্তান্তর করা। বাবা মা যখন সন্তানকে লালন পালন করে থাকে তখন কোনো শর্ত থাকে না, কিন্তু সন্তান যখন বাবা মাকে দেখাশোনা করে থাকে তখন সম্পত্তি নামক শর্তটি বারবার আরোপ করা হয়ে থাকে। তাই আপনিও বাবা মা হিসাবে সন্তানকে সম্পত্তি দানপত্র করতে পারেন, তবে সেই দলিলে ছোট্ট একটি শর্ত লিখে দেবেন। তাহলে সম্পত্তি হস্তান্তরের পর সন্তানের আচরণে আপনি যদি সন্তুষ্ট না হন, তাহলে ওই সম্পত্তি আবার ফেরত পেতে পারেন। এমনই এক যুগান্তকারী রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এই আইন ও রায় সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিগ্যাল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা। আজকের এই ভিডিওতে জানাবো সন্তানকে সম্পত্তি হস্তান্তরের পর বাবা মা সেই সম্পত্তি কি আবার ফেরত নিতে পারবে। চ্যানেল মেম্বারশিপ, আজই এই চ্যানেলের সাথে সরাসরি যুক্ত হন। দেরি না করে চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করুন। আপনার নিজের ও আপনার পরিবারের যে কোনো সমস্যার আইনি সমাধান জানাতে এই চ্যানেল সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা মেম্বারদের সমস্যার সমাধানের জন্য আলাদা ভিডিও বানিয়ে থাকি, যেগুলি কেবলমাত্র মেম্বারশিপ গ্রহণ করলেই দেখতে পাবেন। মেম্বারশিপ নিতে ভিডিওর নিচে থাকা জয়েন বাটনটি ক্লিক করুন। আজই চ্যানেলটিকে আপনার পরিবারের সদস্য বানিয়ে ফেলুন। আইনি সমস্যা সংক্রান্ত আমার আরো অনেক ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনার সমস্যা সম্পর্কিত কোনো ভিডিও থাকলে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এটি লাইক দেবেন ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবার আগে প্রয়োজনীয় আইনি তথ্য ও পরামর্শ পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে দেবেন, কারণ এই চ্যানেল আপনাদের সমস্যা সমাধানে সহায়ক হিসাবে কাজ করে থাকে। সন্তানকে সম্পত্তি হস্তান্তরের পর বাবা মা সেই সম্পত্তি কি আবার ফেরত নিতে পারবে। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল আপিলেট জুরিসডিকশন সিভিল আপিল নম্বর 10,927 অফ 2024, স্পেশাল লিভ পিটিশন সিভিল নাম্বার 720 অফ 2023, উর্মিলা দীক্ষিত আপিলকারী বনাম সুনীল শরণ দীক্ষিত ও অন্যান্য বিবাদী। এই মামলায় আপিলকারী হলেন বিবাদীর মা। আপিলকারী 1968 সালে একটি সম্পত্তি কিনেছিলেন ও সেই সম্পত্তি তিনি তার সন্তান অর্থাৎ বিবাদীর অনুকূলে একটি দানপত্র দলিল সম্পাদনের মাধ্যমে হস্তান্তর করেছিলেন এবং সেই দলিলে বিবাদী যাতে আপিলকারীকে দেখভাল করেন তার জন্য সবকিছু ব্যবস্থা করেছিলেন। দানপত্র দলিলটি 2019 সালে রেজিস্ট্রি করা হয়। আপিলকারী আরও অভিযোগ করেন যে ওই একই দিনে বিবাদী একটি প্রতিশ্রুতিপত্র সম্পাদন করেছিলেন, যেখানে বলা হয়েছে যে বিবাদী আপিল
আপিলকারী জীবনের শেষ অবধি যত্ন নেবেন এবং যদি তিনি তা না করেন তাহলে আপিলকারী দানপত্র দলিলটি ফেরত নিয়ে নিতে পারবেন, অর্থাৎ দানকৃত সম্পত্তি পুনরায় আপিলকারীর নিকট ফেরত আসবে। আপিলকারী 2020 সালে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কাছে পিতামাতা ও বয়োজ্যেষ্ঠ নাগরিকদের ভরণপোষণ ও কল্যাণ সাধন আইন 2007-এর 22 ও 23 নম্বর ধারায় একটি আবেদনপত্র দাখিল করেন, যেখানে বলা হয় যে বিবাদী তাকে ও তার স্বামীকে আরও সম্পত্তি হস্তান্তরের জন্য আক্রমণ করেন। তাই বিবাদী ও আপিলকারীর মধ্যে ভালোবাসা ও স্নেহের সম্পর্কের পরিসমাপ্তি ঘটেছে। সে কারণে বিবাদীর অনুকূলে দেওয়া দানকৃত দলিলটি বাতিল বলে ঘোষণা করা হোক। আবেদনটি মঞ্জুর করা হয় ও দানকৃত দলিলটি বাতিল করার আদেশ দেওয়া হয়। বিবাদী এই আদেশের বিরুদ্ধে আপিল করলে তা খারিজ হয়ে যায়। এরপর বিবাদী ক্ষুব্ধ হয়ে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের কাছে রিট পিটিশন দাখিল করেন। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নিম্ন আদালতের রায়কে সমর্থন করেন ও বলেন যে বিবাদী পরিষ্কার হাতে আদালতের কাছে যাননি এবং বয়স্ক নাগরিক পিতামাতার সেবা করতে ব্যর্থ হয়েছেন। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ জানায় যে নিম্ন আদালতের আদেশগুলি যুক্তিসঙ্গত ও আইনের সাথে সঙ্গতিপূর্ণ। বিবাদীর পিটিশনটি খারিজ করে দেয়। এরপর হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ে ক্ষুব্ধ হয়ে বিবাদী হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটি রিট পিটিশন দাখিল করেন। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায় যে পিতামাতা ও বয়োজ্যেষ্ঠ নাগরিকদের ভরণপোষণ ও কল্যাণ সাধন আইন 2007-এর 23 নম্বর ধারা হলো একটি স্বতন্ত্র আইন এবং ট্রাইব্যুনালের কাজ হলো এটি খুঁজে বের করা যে দানকৃত দলিলের সত্ত্বে কোনো মৌলিক সুযোগ সুবিধা প্রদানের জন্য কোনো ক্লজ বা ধারা আছে কিনা ও দানপত্র গ্রহীতা তা প্রদান করতে অস্বীকার করেছেন কিনা বা ব্যর্থ হয়েছেন কিনা। এছাড়া ট্রাইব্যুনালের আর কোনো এখতিয়ার নেই। ডিভিশন বেঞ্চ আরও জানায় যে দানকৃত দলিলে হস্তান্তরকারীকে ভরণপোষণ দেওয়ার কথা উল্লেখ নেই ও এফিডেভিটের যুক্তি গ্রহণযোগ্য নয়। যদি পক্ষগণের উদ্দেশ্য এরকম হতো তাহলে দানকৃত দলিলে তা উল্লেখ থাকতো। এরপর ডিভিশন বেঞ্চ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে খারিজ করে দেয়। এরপর বিবাদী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট উভয় পক্ষের বক্তব্য শোনে। সুপ্রিম কোর্ট মূলত 4টি বিষয় অর্থাৎ 4টি কারণের কথা ব্যাখ্যা করেন। 1. উদারতার সাথে ব্যাখ্যা। একটি সমাজ কল্যাণমূলক আইন ব্যাখ্যা করার সময় যে সমস্যা বা অপকর্মের প্রতিকারের জন্য এই আইনটি তৈরি করা হয়েছিল সবার আগে সেটি চিহ্নিত করা উচিত। তারপর সমস্যাটির প্রতিরোধ ও প্রতিকার চেয়ে পদক্ষেপ গ্রহণ করা উচিত। যে কোনো কল্যাণমূলক আইনকে উদারতার সাথে ব্যাখ্যা করা উচিত। একটি কল্যাণমূলক আইনের উদ্দেশ্য পূরণের সাথে সেই আইনের সঙ্গতিপূর্ণ ব্যাখ্যা হতে হবে। পিতামাতা ও বয়োজ্যেষ্ঠ নাগরিকদের ভরণপোষণ ও কল্যাণ সাধন আইন 2007 তৈরির উদ্দেশ্য ও প্রস্তাবনা ছিল ভারতীয় সমাজের ঐতিহ্যবাহী রীতিনীতি এবং মূল্যবোধ বয়স্কদের যত্ন নেওয়ার উপর জোর দিয়েছিল। যৌথ পারিবারিক ব্যবস্থার অবসানের কারণে বিপুল সংখ্যক বয়স্কদের তাদের পরিবার যত্ন নিচ্ছে না। ফলে অনেক বয়স্ক ব্যক্তি বিশেষ করে বিধবা মহিলারা এখন তাদের জীবনের শেষ বছরগুলি একা কাটাতে বাধ্য হচ্ছেন এবং মানসিক অবহেলা, শারীরিক ও আর্থিক সহায়তার অভাবের সম্মুখীন হচ্ছেন। এটি স্পষ্টভাবে প্রকাশ করে যে বার্ধক্য একটি প্রধান সামাজিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং বয়স্ক ব্যক্তিদের যত্ন ও সুরক্ষার দিকে আরও মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। যদিও বাবা মায়েরা 1973 সালের ফৌজদারি কার্যবিধির অধীনে ভরণপোষণ দাবি করতে পারেন, তবে এই পদ্ধতিটি ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। তাই পিতামাতার ভরণপোষণের জন্য সহজ, সরল, কম খরচে দ্রুত ব্যবস্থা থাকা প্রয়োজন। পিতামাতা ও বয়োজ্যেষ্ঠ নাগরিকদের ভরণপোষণ ও কল্যাণ সাধন আইন 2007-এর 23 নম্বর ধারায় বলা আছে যে 1. এই আইন বলবৎ হবার পর যদি কোনো প্রবীণ নাগরিক তার সম্পত্তি দান বা অন্য কোনোভাবে হস্তান্তর করে থাকে, এই শর্তে যে গ্রহীতা হস্তান্তরকারীকে মৌলিক সুযোগ সুবিধা ও শারীরিক চাহিদা প্রদান করবে এবং গ্রহীতা এইরূপ ব্যবস্থা করতে অক্ষম বা ব্যর্থ হন, তাহলে উক্ত সম্পত্তির হস্তান্তরকরণ প্রতারণা বা বাধ্য করে বা অযৌক্তিক ক্ষমতা প্রয়োগ করে করানো হয়েছে বলে বিবেচিত
হবে এবং হস্তান্তরকারীর ইচ্ছা অনুযায়ী ন্যায়পীঠ দ্বারা বাতিল বলে ঘোষিত হবে। 2. যদি কোনো প্রবীণ নাগরিকের কোনো সম্পত্তি থেকে ভরণপোষণ পাওয়ার অধিকার থাকে এবং এই ধরনের সম্পত্তি বা তার অংশ হস্তান্তর করা হয়, তাহলে গ্রহীতার বিরুদ্ধে ভরণপোষণ পাওয়ার অধিকার প্রয়োগ করা যেতে পারে যদি গ্রহীতার অধিকার সম্পর্কে নোটিশ থাকে। 3. যদি কোনো প্রবীণ নাগরিক উপধারা 1 ও উপধারা 2 এর অধীনে অধিকার প্রয়োগে অক্ষম হন, তাহলে 5 নম্বর ধারার উপধারা 1 এর ব্যাখ্যায় উল্লিখিত যে কোনো প্রতিষ্ঠান তার পক্ষে ব্যবস্থা নিতে পারে। 2. বয়স্ক পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য। ভারতীয় সামাজিক ও পারিবারিক ব্যবস্থায় বাবা মায়ের দেখাশোনা করা, ভরণপোষণ করা সন্তানের কর্তব্য, যেভাবে ছোটবেলায় বাবা মা সন্তানকে লালন পালন করে থাকে। 3. ট্রাইব্যুনালের উচ্ছেদের আদেশ দেওয়ার অধিকার আছে কিনা। হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ জানিয়েছিল যে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অর্থাৎ ট্রাইব্যুনাল উচ্ছেদের আদেশ দিতে পারে না। সুপ্রিম কোর্ট জানায় 2020 সালে এস ভানিতা বনাম দ্য ডেপুটি কমিশনার মামলায় স্পষ্ট জানানো হয়েছিল যে এই আইনে ট্রাইব্যুনালের উচ্ছেদের আদেশ দেবার অধিকার ও ক্ষমতা আছে। পিতামাতা ও বয়োজ্যেষ্ঠ নাগরিকদের ভরণপোষণ ও কল্যাণ সাধন আইন 2007-এর 22 নম্বর ধারায় বলা আছে যে 1. রাজ্য সরকার এই আইনের বিধানসমূহ সঠিকভাবে সম্পাদন নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী কোনো জেলা শাসকের উপর সেইরূপ দায়িত্বাদি অর্পণ করতে পারেন এবং সেইরূপ ক্ষমতাদি অর্পণ করতে পারেন এবং জেলা শাসক তার নিম্নপদস্থ আধিকারিককে সবিস্তারে পরিষ্কারভাবে বিষয়টি বর্ণনা করতে পারেন, যিনি সমস্ত বা যে কোনো ক্ষমতা প্রয়োগ করতে এবং সকল বা যে কোনো কর্তব্যাদি সম্পাদন করতে বলবৎ করবেন এবং সম্পূর্ণ সীমার মধ্যে এইরূপ ক্ষমতাদি ও কর্তব্যাদি পালন করবেন। 4. সত্য সাপেক্ষে দলিল। সুপ্রিম কোর্ট জানায় যে 2022 সালে সুদেশ ছিকারা বনাম রামতি দেবী মামলায় তারা রায় দিয়েছিল যে একবার দানপত্র দলিল করে দিলে তা আর বাতিল করা যায় না, কিন্তু সেই মামলায় ভরণপোষণের বা ভরণপোষণ না দিলে দানকৃত দলিল বাতিলে কোনো শর্ত ছিল না, তাই দানকৃত দলিলটি বাতিল করা যায়নি। কিন্তু এই মামলায় সেরকম কিছু ঘটেনি। এই মামলায় আপিলকারী মা তার সন্তান অর্থাৎ বিবাদীকে দানপত্র দলিল সম্পাদন করার সময় দলিলে দুটি প্রধান শর্ত আরোপ করেছিলেন। একটি শর্ত হলো বিবাদী সন্তানকে হস্তান্তরকারীকে আজীবনকাল ভরণপোষণ ও দেখভাল করতে হবে। অপর শর্তটি হলো প্রথম শর্তটি ভঙ্গ করলে আপিলকারী মা দানকৃত দলিলটি বাতিল করতে পারবে ও নিজ সম্পত্তি ফেরত নিতে পারবে। যেহেতু শর্ত সাপেক্ষে দলিল, তাই শর্ত ভঙ্গ করলে দানপত্র দলিলটি বাতিল হয়ে যাবে। এরপর সুপ্রিম কোর্ট হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চের রায়কে খারিজ করে দেয় ও দানকৃত দলিল বাতিল করে দেয়। আপিলকারী মাকে দানকৃত সম্পত্তি ফেরত দেবার আদেশ দেয়। মনে রাখবেন, কখনো যদি সন্তানের অনুকূলে সম্পত্তি বা ঘরবাড়ি দানপত্র করতে চান, তাহলে উপরের দুটি শর্ত অবশ্যই দানপত্র দলিলে উল্লেখ করবেন। আজ এই পর্যন্তই। এই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন, ভিডিওটি লাইক করবেন ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। রিয়েল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে।